আসসালামু আলাইকুম। আজ আমরা কুরুলুস ওসমানের 5 এবং 6 নাম্বার পর্ব এক্সপ্লেন করব। আপনাদের রিকোয়েস্টে আমি চিন্তা করেছি দুইটা করে পর্ব এক্সপ্লেন করব। এই ক্ষেত্রে এক্সপ্লেন টাইমটা অনেক লং হবে। তো চলুন আমরা শুরু করি। ঘটনা সেখান থেকে শুরু হয় যেখানে শেষ হয়েছিল। তো সম্রাটকে যখন কালানুস মেরে ফেলে, সোফিয়া বলে লাশটাকে আগে আমরা এখান থেকে সরাবো, তারপর যে যার কামরায় গিয়ে কিছুই না জানার অভিনয় করব। যেই কথা সেই কাজ, তারা লাশটাকে উপর থেকে নিচে ফেলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেখান দিয়ে উসমান এবং তার সহযোদ্ধা যাচ্ছিল। লাশটা তাদের সামনেই পড়ে। কে ফেলেছে উপরে তাকাতেই উসমান কোনো কিছু দেখতে পায় না, শুধুমাত্র দুইটা ছায়া দেখতে পায়। উসমানের সহযোদ্ধা বলে, আমাদেরকে এখানে কেউ দেখলে উল্টো আমাদেরকে ফাঁসিয়ে দিবে, চলুন আমরা এখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। উসমান তখন বলে, এই ঘটনা তদন্ত না করে আমি এখান থেকে যাচ্ছি না। সে আবার প্রাসাদে যায়, সেই রুমটাতে যায় যে রুম থেকে সম্রাটকে ফেলে দেওয়া হয়েছে। বলা ভালো সেই রুম কিন্তু সোফিয়ার। তো আমরা তো জানি বালা এবং তার বান্ধবী গুপ্তধন খুঁজতে সোফিয়ার রুমে গিয়েছে। তখন কি হয়, ওসমান সে রুমে গিয়ে তাদেরকে দেখতে পায়। ওসমান যেহেতু সম্রাটকে কে ফেলেছে সেটা দেখেনি, কিন্তু দুইটা ছায়া দেখেছে। তো সে মনে করে ওরা দুজন মেরেছে। কিন্তু এখানে ওসমান বালাকে চিনতে পারে। সে বলে, তুমি তো সে মেয়ে যে আমাকে কাদা থেকে বাঁচিয়েছিলে, তোমাকে তো আমি ফেরেশতা ভেবেছিলাম। এই বলে তারা দুজন লড়াই করতে শুরু করে। আমরা তো জানি ওসমান অনেক শক্তিশালী। লড়াইয়ের এক পর্যায়ে বালাকে কাবু করে ফেলে এবং বলে, তুমি আমার জীবন বাঁচালে আমি তোমাকে মারতে দ্বিধাবোধ করবো না। সম্রাটকে তুমি কেন মেরেছো? তো সম্রাট মারা গেছে এগুলো তো বালা কিছুই জানতো না। এই কথা শুনে সে অবাক হয়ে বলে, সম্রাট মারা গিয়েছে? তো তখনই বালার সাথে যে লোকটা থাকে সে ওসমানকে রক্ষী ভেবে পিছন থেকে বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। তো উসমান যখন নিচে পড়ে যায় তখন বালা বলে, আরেকটু হলেই তো মারা যেত। লোকটা উসমানের চেহারা দেখে অবাক হয়ে বলে, উসমান এখানে ছদ্মবেশে কি করছে? উসমান কিন্তু তার সাহসের জন্য অনেক বেশি বিখ্যাত। বালাও কিন্তু উসমানকে চিনতো, কিন্তু সে কখনো তাকে দেখেনি। তখন সে বলে, আর্তুগোল বেয়ের ছেলে এই সেই বিখ্যাত উসমান। লোকটা বলে, ছেলেটা বাবার মতোই হয়েছে। বালাকে উসমানের কাছে রেখে যায় তার খেয়াল রাখার জন্য। তাদের হাতে সময় খুব কম, তাই তার বান্ধবী এবং সেই লোকটা চলে যায় গুপ্তধন খোঁজার জন্য। সংকেত মিলাতে মিলাতে এক পর্যায়ে একটি গোপন দরজা খুলে যায়। দরজা খুলতে দেখে তারা সবাই অনেক খুশি হয়ে যায়। সেই রুমেই ছিল কাঙ্ক্ষিত আমানত। তারপর তারা তিনজন মিলে সেই আমানতটা খুঁজতে থাকে। এক পর্যায়ে সেই আমানত তারা পেয়ে যায়, কিন্তু জিনিসটা কি সেটা আমাদেরকে দেখানো হয় না। এটা পেয়ে তারা আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া করতে শুরু করে। হাতে সময় কম থাকায় সেখান থেকে তাড়াতাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়। অন্যদিকে রানী সোফিয়া সবার সামনে নাটকীয় আহাজারি করে, সবার দোষ দিয়ে বলে, তোমরা তোমাদের রাজার সামান্য খেয়ালটা রাখতে পারলে না। কালানুস বলে, দুর্গের মধ্যে এমন কোনো শত্রু নেই যে আমাদের সম্রাটকে মারবে, আমরা সবাই তার সন্তানের মতো। সোফিয়া তখন বলে, উনি ওনার কামরায় ছিলেন, হেলেনকে বলেছিলাম তাকে ডেকে আনো। তখন আবার হেলেনের নাটক শুরু হয়। সে বলে, সম্রাটকে ডাকতে আমি তার কক্ষের সামনে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমি আর্তুগোল বেয়ের ছেলে উসমানকে দেখলাম দ্রুত পায়ে চলে যাচ্ছে সম্রাটের রুম থেকে। তো তখন কি হয়, সব দোষ পড়ে যায় উসমানের উপর। রানী সোফিয়া সবাইকে বলে, খবর ছড়িয়ে দাও, রাজাকে উসমান মেরেছে। অন্যদিকে বালারা আমানত নিয়ে প্রাসাদ থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন বালা উসমানকে দেখে বলে ওঠে, উসমানের কি হবে? লোকটা বলে, ওর হৃদয়ে গোটা বিশ্বকে জাহান করার ক্ষমতা আছে। কিছুক্ষণ পরেই ওর জ্ঞান ফিরবে, সামান্য বিপদ ও সামলে নিতে পারবে। এই বলে ওরা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বের হয়ে যায়। অন্যদিকে উসমানেরও জ্ঞান ফিরে এসেছে। আমরা তো জানি তাকে সবাই হন্য হয়ে খুঁজছে। তাকে খুঁজতে খুঁজতে রানী সোফিয়ার কামরায়ও সেখানে রক্ষীরা চলে আসে। সে সবার সাথে লড়াই করতে থাকে, কিন্তু একটা রক্ষী সোফিয়ার কাছে গিয়ে বলে, উসমান মহারানীর কক্ষে আছে। এই কথা শুনে তো সোফিয়া ভয় পেয়ে যায়, কারণ উসমান তার কক্ষে কি করছে? সোফিয়ার মনে পড়ে তার আমানতের কথা, মানে যে গুপ্তধন গুলো বালারা নিয়ে গেছে। এই গুপ্তধন সম্পর্কে কিন্তু উসমান কোনো কিছু জানতো না। সে তো দেখতে গিয়েছিল লাশটা কে ফেলেছে। তখন কি হয়, সোফিয়া তার কক্ষের দিকে দৌড়ে যেতে থাকে। তারপর কালানুস উসমানের সামনে এসে বলে, সম্রাটকে তুমি মেরেছো। উসমান বলে, সম্রাটকে আমি মারিনি, তার কাছের মানুষই মেরেছে। এই বলে তারা লড়াই করতে থাকে। উসমান দেখতে পায় পিছনে আরো অনেক বেশি রক্ষী আসছে। তখন সে সবার চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে আসে, চলে যায় তার সেই সহযোদ্ধাদের কাছে। উসমান তখন তাদেরকে জানায় তারা সম্রাটকে মেরে আমার উপর দোষ চাপিয়ে দিয়েছে। এই জায়গাটা তাদের জন্য নিরাপদ ছিল না, তাই তারা অন্য একটা জায়গায় চলে যায়। অন্যদিকে সোফিয়া তার রুমে এসে দেখে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। ইভেন তার যে আমানত সেটাও নিয়ে গেছে। সে মনে করছে সেটা উসমান নিয়ে গেছে। এখানে আমরা জানতে পারি তার যে আমানত সেটা ছিল হচ্ছে ইয়ানিস এফেন্দির, যার সাথে সে সকালে হেলেনকে নিয়ে গিয়ে কথা বলে এসেছিল। হেলেন তখন সেখানে বলে, ইয়ানিস এফেন্দি এটা জানতে পারলে আমাদের উপর অনেক রাগ করবে। সোফিয়া তখন বলে, ইয়ানিস এফেন্দির সামনে আমরা মুখ দেখাবো কি করে? সোফিয়া তখন রেগে বলে, তোমার বুক থেকে আমি হৃৎপিণ্ডটা ছিঁড়ে খাবো উসমান। এখানে আমরা একটা বিষয় ক্লিয়ার, যে গুপ্তধনের কথা বলা হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা আমানত। অন্যদিকে বালারা সে গুপ্তধন নিয়ে ঘরে চলে আসে। লোকটা তাদেরকে বলে, সকাল হলেই তোমরা এখান থেকে রওনা দিয়ে চলে যাবে। বালার বান্ধবী বলে, আপনি যাবেন না? উনি বলে, যুদ্ধ তো মাত্র শুরু, এখন সম্রাট মারা গেছে, এখান থেকে যদি আমি নিরুদ্দেশ হয়ে যাই একটা ঝামেলা বেঁচে যাবে। শত্রুদের হাত থেকে আহি ইব্রানের সিন্ধুক উদ্ধার করতে পেরেছি। ইয়েসিফি হযরতের পবিত্র আমানত এখন আমাদের হাতে। এই বলে তারা অনেক শুকরিয়া করতে শুরু করে। অন্যদিকে উসমানরা একটা পরিত্যক্ত গুদাম ঘরে গিয়ে আশ্রয় নেয়। উসমান সেখানে বলে, একটা বিষয় আমি ক্লিয়ার, তার কাছের মানুষরাই তাকে মেরেছে। সে চাইছে আমাদের শান্তি চুক্তি ভেঙে আমাদের দুই গোষ্ঠীর মধ্যে সমস্যা তৈরি হোক। ওসমান বলে, এখন ওই মেয়েটাকে খুঁজতে হবে যে মেয়েটা ছদ্মবেশে ছিল। ওকে খুঁজে পেলেই আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব।
অন্যদিকে সোফিয়া এবং কালানুস দুইজনের ডিসিশন নিতে থাকে উসমানকে কিভাবে ধরা যায়। সোফিয়া তখন বলে, আমরা যদি উসমানের কোনো আপন মানুষকে দূরকে ধরে আনতে পারি তাহলে সে নিজেই আত্মসমর্পণ করবে আমাদের কাছে। মানে তারা প্ল্যানিং করে উসমানের গোষ্ঠীর কাউকে ধরে নিয়ে আসবে, আর এই বিষয়ে যদি উসমান জানতে পারে তাহলে সে নিজেই ধরা দিবে তাদের কাছে। সম্রাটকে মেরে আর্তগুলোর ছেলে উসমান শান্তি চুক্তি ভঙ্গ করেছে, এটা সবার মাঝে ছড়িয়ে দিতে বলে সোফিয়া। অন্যদিকে গায়ে গোষ্ঠীর দৃশ্য দেখানো হয়। উসমানের ভাই দুন্দার বেগে বলে, উসমানকে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। এই মুহূর্তে যদি আর্তগুল ভাই চলে আসে তখন তারা কি জবাব দিবে, কারণ উসমানকে আর্তগুল ভাই তাদের হেফাজতে রেখে গিয়েছিল। তখনই সেখানে বামসি বে আসে। সে এসে জিজ্ঞেস করে, উসমানের কোনো দেখা পাচ্ছি না, এমনিতেই শিয়ালরা উৎ পেতে বসে আছে, ওসমানের যদি আইবার্সের মতো কিছু হয়ে যায়। তখন সেখানে আরেকটা ছেলে বলে, ওই ব্যাপারে তো আপনিই ভালো জানেন। বামসি বে বলে, বসতি প্রধান আমি না, বসতি প্রধান দুন্দার বে, কোথায় কি হচ্ছে সেটা জানার দায়িত্বও কিন্তু ওনার। বামসি বে দাঁড়িয়ে বলে, আশা করি আর্তগুল বে খুব শীঘ্রই চলে আসবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এই বিষয়ে দুন্দার বে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। তার স্ত্রী জোহরা খাতুনকে বলে, কি বলবো আমি ভাইকে, বলবো যে উসমানকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এসব কথা বলে সে অনেক আফসোস করতে থাকে। পরের দৃশ্য দেখানো হয়, ইফেন্দির কাছে কালানুস আসে। ইফেন্দি জিজ্ঞেস করে, ইউরগোপুলোসকে মারা গিয়েছে? কালানুস বলে, হ্যাঁ ইফেন্দি। সে বলে, তাহলে তোমার গলার আওয়াজ বরফের মতো ঠান্ডা লাগছে কেন? তোমার তো খুশি হওয়ার কথা। কালানুস বলে, সোফিয়ার বার্তাবাহক আপনাকে একটা চিঠি লিখেছে। ইফেন্দি কালানুসকে চিঠিটা পড়তে বলে। কালানুস ভয়ে চিঠিটা পড়ে না। তারপর ইফেন্দি রাগান্বিত হয়ে তাকে পড়তে বলে সে বলে, ইফেন্দি গোপন কামরার আমানত গায়েব হয়ে গিয়েছে। এই কথা শুনে ইফেন্দি অনেক রেগে গিয়েছে। সে বলে, আমাদের গোপন কামরার কথা বাইরের লোক কিভাবে জানলো? ইফেন্দি জিজ্ঞেস করে, কে নিয়েছে? কালানুস বলে, আর্তুগুল গাজীর ছেলে উসমান। ইফেন্দি এই ঘটনা এতটাই রেগে যায়, সে রেগে গিয়ে কালানুসকে বলে, ঘোড়া বের করো। অন্যদিকে উসমানরা যে পরিত্যক্ত গোডাউনে ছিল সেখানে একটা লোক আসে। সে নিজে নিজে বলতে থাকে, সবকিছু এত এলোমেলো কেন? উসমানরা কিন্তু আগে থেকে লুকিয়েছিল। তো তখন একটা লোক বের হয়ে বলে, আজ থেকে আপনি আমাদের সাথে কাজ করবেন। তো তখন পিছন থেকে আরেকজন লোকটাকে বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। পরের দৃশ্য দেখানো হয়, বালা এবং তার বান্ধবী যাওয়ার জন্য রওনা দেয়। দারসুন ইফেন্দি তখন তাদেরকে দোয়া করতে থাকে এবং বলে, পথে যদি কেউ কোনো প্রকার প্রশ্ন করে চুপ করে থাকবে। তখন হয় কি, হঠাৎ করে বালা দারসুন বেকে বলে, উসমানের কোনো খবর পেলেন? এই পর্যায়ে আমরা বুঝতে পারি বালার মনে উসমানের জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে। দারসুন ইফেন্দি বলে, আর্তুগুলের ছেলে উসমান কোথায় আছে, কোথায় যায় এটা কেউ জানে না। তারপর তারা দুরসুন ইফেন্দির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে দেখানো হয়, পুরো রাজ্যতে খবর ছড়িয়ে দিচ্ছে রাজা ইউরগোপুলোসকে উসমান মেরেছে। ওই সময়ে উসমান বাড়ির দিকে যাচ্ছিল তেলের ড্রামে করে, মানে আসার সময় যেভাবে আসছিল সেভাবেই আবার যাচ্ছিল। তো তখনই তার গাড়িটা থামিয়ে দিয়ে উসমানের সহযোদ্ধাকে জিজ্ঞেস করা হয়, পিপিতে কি আছে? সে বলে, জলপাইয়ের তেল আছে। খোলার জন্য অনেকবার বলে, কিন্তু উসমানের সহযোদ্ধা বলে, সূর্যের আলোতে ড্রাম খুলে তেল নষ্ট হয়ে যাবে ভাই। অন্য আরেকটা রক্ষী বলে, তেলের ড্রামে তো আমরা উসমানকে পাবো না, থাক ওকে যেতে দাও। তো তখন তাকে যেতে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে বালা আর তার বান্ধবী যাচ্ছিল, তাদেরকে আর কোনো প্রকার চেক করা হয় না, যেতে দেওয়া হয়। অন্যদিকে আমরা জানতে পারি উসমান বাড়ির দিকে না যেয়ে গির্জার সামনে যায়, মানে দুরসুন বে তো থাকে গির্জাতে, তো তার কাছে যায়। দুরসুন বে বলে, আপনাকে এখানে প্রথমবার দেখছি। ওসমান বলে, আমি এখানে প্রথমবারই এসেছি। দুরসুন বে বলে, কেন এসেছেন জানতে পারি? ওসমান বলে, আমি একজন রাহেবার খুঁজে এসেছি। রাহেবা হচ্ছে মেয়েদেরকে বলা হয়। তো দুরসুন বে বলে, এখানে তো রোজই অনেক রাহেবা আসে, তো আপনি যে রাহেবাকে খুঁজছেন তার নাম বলেন। ওসমান বলে, আমি তার নাম জানি না, হরিণের মতো চোখ, খুবই সুন্দরী, উচ্চতা এতটুকু। দুরসুন বে বলে, এরকম রাহেবা তো প্রতিদিনই আসে। তারপর তিনি বলেন, আপনি যে রাহেবাকে খুঁজছেন তার চেহারায় কি গুটি গুটি দাগ ছিল? ওসমান একটু মনে করে বলে যে হ্যাঁ, তার মুখে গুটি গুটি দাগ ছিল, মানে বালা হাতুনকে খুঁজছে সেটা আমরা বুঝতে পারছি। তো দুরসুন বে ওসমানকে জানায়, আপনি যাকে খুঁজছেন ওর নাম হচ্ছে নেফোদাকা। কি নাম ভাই! তো এখানে তো আমরা জানতে পারি তার নাম নেফোদাকা, কিন্তু পরবর্তীতে তার নামটাকে চেঞ্জ করে বালা হাতুন নামে কনভার্ট করা হয়েছে। তো তিনি বলেন সে শহরের কাছে একটি উপাসনালয়ে থাকে, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। দুরসুন বে উসমানকে ঠিকানাটাও দিয়ে দেয়। অন্যদিকে গাইগোষ্ঠীর দৃশ্য দেখানো হয়, তারা সবাই কাপড় ধুচ্ছিল। বুর্জিনকে দেখানো হয় সে কাপড়ে অস্বাভাবিক ভাবে এক নাগার বাড়ি দিয়েই যাচ্ছিল। তার বান্ধবী এটা দেখে তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি প্লিজ আল্লাহর সিদ্ধান্তটাকে মেনে নাও, শুধু শুধু উসমানকে দোষারোপ করো না। উসমান যথেষ্ট চেষ্টা করেছে আইবার্সকে বাঁচাতে, কিন্তু বুর্জিন কোনো কিছুই মানতে যায় না। সে তার বান্ধবীকে বলে, আমি এত কিছু জানতে চাই না, কোনোদিন যদি আমার পরিণতি তোমার মতো হয় তাহলে সেদিন তুমি আমার পরিস্থিতি উপলব্ধি করতে পারবে। তার বান্ধবী তো এই রাজ্যের দুন্দারবের মেয়ে। তখন দুইটা রক্ষী তার কাছে আসতে চায়, সে বাধা দিয়ে বলে, তোমাদের আসার প্রয়োজন নেই। তো তার বান্ধবী বুর্জিনের কাছে গিয়ে বলে, তুমি এখনো উসমানকে ঘৃণা করো, কিন্তু অন্যদিকে উসমান কিন্তু আইবার্সের মৃত্যুর প্রতিশোধ নিতেই গিয়েছে। তো এখানে আমরা কিন্তু জানি বুর্জিনের বান্ধবী উসমানকে অনেক বেশি পছন্দ করে। তো বুর্জিন সেখানে বলে, একদিন ও তোমার হৃদয়টাও পুড়ে ছারখার করে দিবে যেমনটা আমার করেছে। তো আমরা তো আগে থেকে জানি সোফিয়া এবং কালানুস প্ল্যান করেছে ওসমানের গোষ্ঠীর কাউকে দুর্গে ধরে আনবে, তাহলে ওসমান নিজে আত্মসমর্পণ করবে তাদের কাছে। তো তখন আমরা দেখতে পাই সোফিয়ার লোকজন তাদের উপর
আগে থেকে উৎপেতে ছিল, সুযোগ বুঝে তাদেরকে ধরে ফেলে এবং একজন বলে ওঠে ওসমান রাজা সম্রাটকে মেরে ফেলেছে। তো তখন যেটা হয়, বুর্জিনকে একটা থাবড়া দিয়ে অজ্ঞান করে ফেলে। বেচারি একটা থাপ্পড় খেয়ে অজ্ঞান হয়ে গেল। আমি জীবনে কত থাপ্পড় খাইছি। তারপর আইগুল হাতুনকে তারা তাদের সাথে করে নিয়ে যায়। অন্যদিকে দেখানো হয় রাজা দুন্দারবের ঘরে সবাই খেতে বসেছে। তখন তিনি কি করলো, সেখানে তার ভাই আর্তুগরুল বেকে ছোট করে বলে, দুর্গের বাসিন্দাদের সাথে আমরা শান্তি চুক্তির ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু আমার ভাই আর্তুগরুল বে সেখানে থাকলে লড়াই আর যুদ্ধই শুধু করতো। তখন সেখানে একজন বলে ওঠে, এটা আপনি কি বললেন? আর্তুগরুল বে গাজী কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। তাদের সাথে আমরা শান্তি চুক্তির ব্যবসা বাণিজ্য করেছি ঠিক আছে, কিন্তু তারা তো কাফের। তো তখন আরেকজনের এন্ট্রি হয়, তার নাম হচ্ছে আলী সারবে। দুন্দারবে তাকে দেখা মাত্রই কোলাকুলি করতে গেলে সে বাধা দেয়। সে বলে, কার সাহসে আপনি কাউকে কিছু না জানিয়ে চুক্তিপত্র করেছেন? মানে দুর্গে যে বাণিজ্য চুক্তি করেছে এটা কাউকে জানানো হয়নি। দুন্দারবে বলে, আমরা আপনার কাছে যেতাম কিন্তু আপনি চলে এসেছেন। তখনই সেখানে চিৎকার করতে করতে বুর্জিন আসে। বুর্জিনকে এই অবস্থা দেখে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে, কালানুসের সহকারী হান্ট্রেজ আইগুলকে ধরে নিয়ে গেছে। তারা জিজ্ঞেস করে আইগুলকে কেন ধরে নিয়ে যাবে? বুর্জিন বলে, উসমান সম্রাটকে মেরে ফেলেছে, এখন ওদের দুর্গে লুকিয়ে আছে। ওরা আইগুলকে ধরে নিয়ে গেছে যাতে ওদের হাতের মুঠে উসমান আসতে পারে। আমাকে এখানে রেখে গিয়েছে যাতে আমি আপনাদেরকে খবরটা পৌঁছাতে পারি। বামসিবে তখন বলে, উসমান ওইখানে আমার আইবার্সের খুনিকে ধরতে গিয়েছিল। বামসিবে দুন্দারবেকে বলছে, নিশ্চয়ই উসমান কোনো প্রমাণ পেয়েছে যার কারণে তাকে সবাই ধরতে যাচ্ছে। দুন্দারবে গুন্দুসকে বলে, তুমি বড়দেরকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নাও। আমি আর বামসিবে দুর্গে যাচ্ছি। যদি আমরা ফিরে না আসি তবে না দুর্গের অস্তিত্ব থাকবে আর না হয় কারো ঘাড়ে মাথা থাকবে। মানে আমরা বুঝতে পারি অনেক বড় একটা যুদ্ধ হবে। তারা যাওয়ার সময় পিছন থেকে আরেকজন বলে, বলেছিলাম আপনাকে কাফেররা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। এই অবস্থায় চুপ থাকতে পারি না, আমিও সাথে যাব। তখন দুন্দারবে বলে, তুমি তো আবার কাফের খুব ভালো চিনো, চলো। তখন আলী আরবে বলে, এই মুহূর্তে আপনাদের যাওয়া উচিত না, সুলতানের কাছে আপনাদের পারমিশন নেওয়া দরকার। দুন্দারবে তখন বলে, সম্মান যেখানে মাটিতে মিশে যাচ্ছে তখন আর অপেক্ষা করা যায় না। সুলতান হচ্ছে মানে তাদেরই বসতের হোস্ট বলতে পারেন, মানে থাকে না বাপের উপরেও বাপ, ওইরকম আর কি। অন্যদিকে দুর্গের দৃশ্য দেখানো হয়। ওসমান বালা হাতুনের ঠিকানা পেয়ে সেখানে যাওয়ার চিন্তা ভাবনা করছে। তখনই হঠাৎ একটা শব্দ শোনা যায়। ওসমানকে কেউ বলছে, ওসমান আমি জানি তুমি এখানেই আছো। আমরা সবাই জানি সম্রাটকে তুমি মেরেছো, আমাদের কাছে সাক্ষী আছে। দুন্দারবে মেয়ে আইগুল এখন আমাদের হাতে। তোমাকে শেষবারের মতো আত্মসমর্পণ করার সুযোগ দিচ্ছি, না হলে তোমার বদলে আমরা দুন্দারবে মেয়েকে ফাঁসি দিব। আমরা দুন্দারবেকেও খবর পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে সেও চলে আসবে। তুমি যদি আত্মসমর্পণ না করো তাহলে ওনাদেরকেও মেরে ফেলতে বাধ্য হব। তখন হান্ড্রেজ আইগুলকে বলে, উসমানকে আত্মসমর্পণ করতে বলো। উল্টো আইগুল চারদিকে তাকিয়ে চিৎকার করে বলে, উসমান ভুলও আত্মসমর্পণ করো না। হান্ড্রেজ তাকে বলে, মুখ বন্ধ করো। তখন আইগুল তার মুখের উপর থুতু মেরে দেয়। হান্ড্রেজও তাকে কষিয়ে একটা থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। ওসমান এগুলো সহ্য করতে না পেরে বাহিরে আসতে চায়। তখন তার সহযোদ্ধারা তাকে থামিয়ে দিয়ে বলে, ভীম যা করবেন চিন্তা ভাবনা করেও করবেন, রাগের মাথায় কোনো কিছু করা ঠিক না। তখন ওসমানের সহযোদ্ধা তাকে বলে, আমরা এখন কি করব ভীম? ওসমান বলে, মাথা নিতে হবে, তাদের দুনিয়াটাকে জাহান্নাম করে দিব। তোমরা এখন কি করবে তা শোনো। অন্যদিকে সোফিয়া নাটকবাজ তার স্বামীর মৃত্যুর শোক পালন করে। ওরে নাটকবাজ! সোফিয়া বলে, এই বিশ্বাসঘাতক তুর্কিদের সাথে এমন যুদ্ধ ভাজাবো যা তার কোনো শেষ নেই। পুরো দুর্গে জানিয়ে দাও যারা আমাদের হয়ে লড়াই করতে চায়, সবাইকে একসাথে করো। অন্যদিকে দুন্দারবে বামসিবে তারা দুর্গে পৌঁছে যায়। ওসমানের বামসিবের সাথে ইচ্ছা করে ধাক্কা লাগে। ওসমান তো রক্ষীদের পোশাক পরে ছদ্মবেশে থাকে। বামসিবে বুঝতে পারে এটা ওসমান। অন্যদিকে সোফিয়া কালানুসকে বলে, কালানুস তোমাকে আমার নিজস্ব উজির হিসেবে নিযুক্ত করলাম, যদি প্রয়োজন মনে করো তুমি তোমার সর্বোচ্চ কাজে আমার ক্ষমতা ব্যবহার করতে পারবে। মানে এখন সোফিয়া কালানুসকে অনেক বেশি ক্ষমতাবান বানিয়ে দেয়। তখনই সেখানে দুন্দারবের আগমন হয়। দুন্দারবে কালানুসের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, এবার বলুন তো কালানুস, কি মনে করে শেয়ালের মতো আমার মেয়েকে আমার বসতি থেকে তুলে নিয়ে এলেন? দুন্দারবে বলে, আমি সোলোমান শাহর ছেলে দুন্দারবে, আপনাদেরকে এখন কে বাঁচাবে আমার হাত থেকে? একটু আগে তো সোফিয়া তাকে ক্ষমতাবান বানিয়ে দিয়েছে। কালানুস তখন তাকে বলে, আমার দুর্গে এসে আপনি আমাকেই হুমকি দিচ্ছেন দুন্দারবে? সে বলে, দুর্গ আপনার না, আমার বন্ধু ইউরগোপোলসের দুর্গ এটা। কালানুস তখন বলে, সম্রাট মারা গিয়েছে দুন্দারবের বন্ধু হওয়ার জন্য, আর সম্রাটকে মেরে ফেলেছে উসমান। সুরের মায়ের বড় গলা, নিজেই মায়ের কনফিডেন্সের সাথে বলতেছে উসমান মারছে। আর এখানে কোরলুস ওসমানের 5 এবং 6 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। পরের 2টা এপিসোড আমি কালই আপলোড করব খুব শীঘ্রই। আপনারা আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আসলে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।